আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন রানা, একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন বিমানের মডেল এই যুগে এসে বা ২০২৬ সালে এসে একেবারে স্ক্র্যাচ থেকে বানানো এটা একেবারে পুরোপুরি অসম্ভব কেন? গত কয়েক দশকে আমরা দেখেছি বিভিন্ন এয়ারলাইন্স গুলো তাদের পুরোনো যে মডেল গুলো আছে সেগুলোকে জাস্ট আপগ্রেড করে আসছে। নতুন একেবারে ব্র্যান্ড নিউ বা একবারে পেপার শিট থেকে তৈরি করে একেবারে নতুন মডেলের কোনো আসলে বিমান তৈরি করেনি বা কেন করেনি এইটার পেছনের পুরো যুক্তি এবং ব্যাখ্যা এবং এনালাইসিস এই পুরোটা আমরা করেছি। আমি জানি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে দিবেন। আর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখনকার দিনে প্রতি বছর লক্ষ, লক্ষ মানুষ আসলে বিমানে উড়ে। তো এই আধুনিক যাত্রীবাহী যে জেট বিমানগুলো আছে, এগুলো হয় বোয়িং কোম্পানির অথবা এয়ারবাসের। তো এই বিমানগুলো কি আসলে খুব সহজে তৈরি হয়েছে বা সহজেই তৈরি হয়? জিনিসটা কিন্তু একদমই না। ২০২৬ সালে এসে যদি কোনো নতুন কোম্পানি নতুন কোনো প্যাসেঞ্জার এয়ারক্রাফট তৈরি করতে চায়, একেবারে ক্লিন শিট ডিজাইন মানে পুরোপুরি নতুন মডেল তৈরি করা, এটা কিন্তু প্রায় অসম্ভব একটা জিনিস। এর মেইন কারণটা হচ্ছে এটার পেছনের যে বিলিয়ন ডলারের খরচ। আর এর জন্য সময় লেগে যাবে প্রায় দশকের পর দশক। এছাড়া অসীম ঝুঁকি তো রয়েছেই। এছাড়া সাপ্লাই চেইন এর ক্রাইসিস আর ওভারঅল সারা দুনিয়া জুড়ে মাত্র ২ টি কোম্পানির পুরো বাজার দখল। তো আজকের এই ভিডিওতেই আমরা জানবো ২০২৬ সালে এসে কেন আসলে নতুন কোনো প্যাসেঞ্জার এয়ারক্রাফট তৈরি করা একেবারে প্রায় অসম্ভব। তো এটি কেন অসম্ভব সেটি বলার আগে এটার একটা ছোট আমি ইতিহাস বলি, যেটা আসলে কয়েকটা কোম্পানি থেকে পুরো ২ টি জায়ান্ট কোম্পানি তৈরি হয়েছিল। তো সেই ১৯৫০ থেকে ৭০ দশকের দিকে বিমান তৈরি করার কিন্তু অনেকগুলো কোম্পানি ছিল। যেমন ডগলাস, লকহিড যেটা ইউএস এর, এছাড়া হকার, এছাড়া ফোকার ইউরোপের, এছাড়া টপলাইভ যেটা রাশিয়ার। তো এ ধরনের অনেকগুলো কোম্পানি কিন্তু তখন ছিল। কিন্তু খরচ যখন আস্তে, আস্তে বাড়তে থাকে সেই ১৯৯৭ সালের দিকে বোয়িং তখন ম্যাকডোনাল্ড ডগলাসকে কিনে নেয়। পরবর্তীতে এয়ারবাস ইউরোপের কয়েকটা কোম্পানি মিলে গঠিত হয়। আর আজ বোয়িং বা এয়ারবাস মিলে প্রায় ৯৯% বড় কমার্শিয়াল জেটের বাজার দখল করে রয়েছে। তো ২০২৫ এ বোয়িং এর 787 প্রোডাকশন র‍্যাম্প আপ হচ্ছে। কিন্তু এই বাজারে নতুন কেউ কিন্তু ঢুকতে পারছে না। এটির না ঢুকতে পারার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে খরচ, বা যেটাকে আসলে ট্রিলিয়ন ডলারের ঝুঁকি বলা হয়। তো এখন আমরা দেখি যে আসলে একটা নতুন জেট প্যাসেঞ্জার এয়ারক্রাফট তৈরি করতে খরচ কেমন পড়বে। যেটা প্রায় ১০ থেকে ৩০ বিলিয়ন ডলারের মতো খরচ। যেমন বোয়িং 787 ড্রিমলাইনারের যে ডেভেলপমেন্ট কস্ট সেটা যদি আমরা দেখি সেটা প্রায় ৩২ বিলিয়ন ডলার। যেটা এখন ২০২৬ সালে এসে আরো বেড়েছে। অন্যদিকে এয়ারবাস A380 র যেই ডেভেলপমেন্ট খরচ ছিল সেটি প্রায় ২৫ বিলিয়ন ডলার ছিল, যা কখনোই পুরোপুরি রিকভার কিন্তু হয়নি। পরবর্তীতে এটির প্রোডাকশন বা প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়ে গেছে। এছাড়া চীনের দিকে যদি আমরা তাকাই, চীনের কমাক C919 এটার যে অ্যানাউন্সড বাজেট ছিল সেটা কিন্তু প্রায় ৯.৫ বিলিয়ন ডলার ছিল। কিন্তু আসলে ওটার পেছনে কিন্তু আরো অনেক বেশি মানে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি খরচ পড়ে যায়। এখন কোয়েশ্চেন হচ্ছে এত খরচটা আসলে কেন? তো এর পেছনেই আসলে মূলত রয়েছে এটার যেই কম্পোজিট বা নতুন কম্পোজিট ম্যাটেরিয়ালস, এটার অ্যাডভান্স ইঞ্জিন, এভিওনিক্স, এটার হাজার, হাজার টেস্ট ফ্লাইট, স্ট্রাকচারাল টেস্ট, এছাড়া অথবা ইয়াসা সার্টিফিকেশন এগুলো করতে আসলে কয়েক বছর লেগে যায়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা নতুন বিমান তৈরি করার পরে কি সার্টিফিকেশন প্রয়োজন। সেখানে আমি দেখিয়েছিলাম যে এটা একটা খুবই লং প্রক্রিয়া, যেই সার্টিফিকেশন প্রক্রিয়াগুলো। তো এই এবং ইয়াসা সার্টিফিকেশন গুলাই আসলে অনেক বেশি টাইম লাগে। নতুন কোনো বিমান তৈরি করার পর এই সার্টিফিকেশন গুলা নিতে অনেক হ্যাসেল পোহাতে হয়। আর ওভারঅল যদি চিন্তা করা হয় তাহলে এটার বাজার কিন্তু খুবই ছোট। বছরে মাত্র ১,০০০ টা বড় জেট বিক্রি হয়। তো পুরো কোম্পানির ব্রেক ইভেন বা ইনভেস্টমেন্ট এর টাকা উঠে আসার জন্য ১৩০০ থেকে ২,০০০ বিমান বিক্রি করা লাগে। তো বুঝতেই পারছেন এই খরচটা কত বড়। এই বিলিয়ন ডলারের নাম শুনে আসলে খরচের ব্যাপারে যদি আইডিয়া করতে না পারেন, এটাকে আমি যদি একটা রিয়েল লাইফ এর সাথে তুলনা করি বা আমাদের চোখে বাংলাদেশী পার্সপেক্টিভ এ যদি আমি দেখি, যেমন বোয়িং 787 এর যে ৩২ বিলিয়ন ডলার সেটা প্রায় বাংলাদেশী টাকায় ৩.৯ ট্রিলিয়ন টাকা। ঢাকায় গড়ে যদি ১,০০০ স্কয়ার ফুটের একটি বাড়ি বানাতে ৩০ থেকে ৪০ লাখ টাকা লাগে, সেখানে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা পার স্কয়ার ফুট হয়। আর এই টাকা দিয়ে প্রায় ১,০০,০০,০০০ বাড়ি বানানো যাবে। তার মানে বুঝতে পারতেছেন যে বোয়িং 787 এর খরচ দিয়ে বাংলাদেশে ১,০০,০০,০০০ বাড়ি বানানো যায়। পুরো দেশের অনেক লোকের বাসস্থানের সমস্যা মিটে যেত। তার মানে বুঝতে পারতেছেন এইসব প্রকল্প আসলে মানে কোন কোম্পানির প্রকল্পই শুধু না, এটা আমাদের মতো ছোটখাটো কোনো দেশের পুরো অর্থনীতির বা বাজেটের মতো একটা বিষয়।
তো এত টাকা খরচ করার পরেও এইটার পেছনে আরেকটা ড্রব্যাক আছে, যেটা হচ্ছে সময় এবং ঝুঁকি। এই পুরো প্রকল্পন বা নতুন একটা প্যাসেঞ্জার জেট তৈরি করার জন্য প্রায় ১০ থেকে ২০ বছরের মতো সময় কিন্তু লেগে যাবে। যেমন Boeing 787 এর কথাই যদি ধরি, ২০০৪ সালে এটি লঞ্চ হয়েছিল। কিন্তু এটি সার্ভিসে আসে ২০১১ সালে। কারণ এটার ভেতরে ব্যাটারি ফায়ার হয়, প্রোডাকশন ডিলে হয়। সবকিছু মিলে এটি কিন্তু সার্ভিসে আসতেই ৬ থেকে ৭ বছর লেগে যায়। অন্যদিকে চীনের যে C919 সেটা প্রোডাকশন শুরু হয় বা লঞ্চ হয় ২০০৮ সালে এবং এয়ারক্রাফট ডেলিভারি করা শুরু করে ২০২৩ সালে। তার মানে বুঝতে পারতেছেন এখানে কত বড় একটা টাইমের ব্যাপার এবং ডিলে এর ব্যাপার আছে। আর এই চীনের C919 এখন মাত্র ১০ থেকে ১৫ টা ডেলিভারি করা হয়েছে। এবার যদি আমরা Airbus এর ক্ষেত্রে দেখি, Airbus এর A380 সেই ২০০০ সালে লঞ্চ হয়েছিল আর ২০২১ সালে বন্ধ হয়ে যায়। কারণ ওটা আসলে প্রোডাকশন লস হচ্ছিল। কথাটা হচ্ছে এখন এই ডিলেটা কেন হয়? এটার মেইন কারণটা হচ্ছে এটার ডিজাইন, তারপর হচ্ছে প্রোটোটাইপ করা, তারপর টেস্ট করা, তারপর সার্টিফিকেশন করা। মানে এই পুরো প্রক্রিয়া দিয়ে যেতেই এই পুরো টাইমটা লেগে যায়। এখানে একটা ভুল মানে পুরো প্রোগ্রাম ঝুঁকিতে। এছাড়া ২০২৫ এ এই সাপ্লাই চেইন মানে এয়ারক্রাফট তৈরি করার জন্য যেসব কোম্পানিগুলো বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই দেয়, তাদের এই সাপ্লাই চেইন এর ক্রাইসিস এ ব্যাকলগ আছে প্রায় ১৭,০০০ বিমান। এবং এর জন্য এয়ারলাইন্স এর পুরনো বিমান চালাতে হচ্ছে, যেখানে ফিউল প্লাস মেইনটেন্যান্স সবকিছু মিলে প্রায় $১১ বিলিয়ন মতো লস। সুতরাং বুঝতেই পারছেন এই সময় এবং যেই প্রোডাকশন ঝুঁকি, এটার কারণেই নতুন কোন কোম্পানি আসলে এই বাজারে ঢুকতে পারছে না। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পোর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডুওপোলি। তো বোয়িং আর এয়ারবাস এই ২ টা কোম্পানি এত বড় যে এদের আসলে কোম্পানি ফেইল হওয়া খুব ডিফিকাল্ট। মানে এদের সরকারি সাপোর্ট থাকে, যেহেতু আসলে কোম্পানিগুলো খুব বড়। আর এয়ারবাস তো ইউরোপের অনেকগুলা কান্ট্রি মিলে একসাথে তৈরি করা বা অনেকগুলো কোম্পানি মিলে একসাথে তৈরি করা এবং তারা গভর্নমেন্টের সাপোর্ট পায়। সুতরাং এখানে নতুন কোম্পানি ঢুকলে নতুন কোনো এয়ারলাইন্সরা ওই কোম্পানির বিমান কিনতে ঝুঁকি নেয় না। আর সাপ্লাই চেইন এর ব্যাপারটা যদি দেখি, যেমন ইঞ্জিন সাপ্লাই এর ব্যাপারে ইঞ্জিন, জেনারেল ইলেকট্রিক, রোলস রয়েস, তারপর অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারাও এই বোয়িং এবং এয়ারবাস কেই প্রায়োরিটি দেয়। সেখানে নতুন কোম্পানি আসলে তাদেরকে ইঞ্জিন পরে দিয়ে বোয়িং এবং এয়ারবাস এর ডিমান্ডটাকেই কিন্তু তারা আগে ফুলফিল করবে এবং প্রায়োরিটি দিবে। তো সেই ক্ষেত্রেও নতুন কোম্পানি আসলে তাদের এই সাপ্লাই চেইন এর এসব ক্ষেত্রেও ডিলে হয়। তো C919 যেমন চীনে সাকসেসফুল হয়েছিল, কিন্তু বিশ্ববাজারে এটি কিন্তু এখনো ছড়াতে পারেনি। কারণ এটার যে ওভারঅল সাপ্লাই চেইন নেটওয়ার্ক সেটা কিন্তু নাই। ২০২৫ সালে এসেও এই সাপ্লাই চেইন এর সমস্যায় পুরো প্রোডাকশন কিন্তু এখনো স্লো এবং যেটার কারণে এয়ারলাইন্স গুলো কিন্তু এখনো পুরনো ফ্লিট চালাচ্ছে। তো এইটাই আসলে অনেক বড় একটা কারণ এয়ারবাস এবং বোয়িং এর একচেটিয়া আধিপত্য এবং এদেরকে ইঞ্জিন সাপ্লাই বা এয়ারক্রাফট পার্টস সাপ্লাই যারা দেয়, সাপ্লাই চেইন এর যে প্রায়োরিটি সেটা এই ২ টি কোম্পানিকে ঘিরে। নতুন কোম্পানি যদি ঢুকে তাহলে তাদেরকে কিন্তু ওই সাপ্লাই চেইন এর যে কোম্পানিগুলো আছে তারা প্রায়োরিটি কম দিবে। তো এখন কথাটা হচ্ছে ভবিষ্যতে আসলে নতুন যুগ কবে শুরু হবে? মানে নতুন কোন এয়ারক্রাফট কবে আসবে? সেক্ষেত্রে বোয়িং এবং এয়ারবাস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, বোয়িং এবং এয়ারবাস কিন্তু একেবারে নতুন ধরনের মডেল মানে ক্লিন শিট টাইপের যেই প্রোডাকশন সিস্টেম সেটি কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে। কারণ ২৫% এর বেশি যদি ফিউল সেভ না করতে পারে তাহলে নতুন কোন মডেল তৈরি করে আসলে কোন লাভ নেই। এছাড়া ২০২৫ সালের যে ব্যাকলগ, লেবার শর্টেজ, ম্যাটেরিয়াল কস্ট এবং ভবিষ্যতে যে হাইড্রোজেন, ইলেকট্রিক এবং সাস্টেইনেবল এভিয়েশন এগুলোর জন্য বা এগুলো হতে অ্যারাউন্ড ১৫ থেকে ৩০ বছর কিন্তু লেগে যাবে। তাই এই ২ টি কোম্পানি কিন্তু আপাতত তাদের যেই যেমন Airbus এর A320 neo বা 737 MAX ভার্সন গুলো তৈরি করছে। এছাড়া Boeing 787 এর র‍্যাম্প আপ ২০২৬ এর অক্টোবর-নভেম্বর দিকে আসতে পারে। তো তারা কিন্তু তাদের এক্সিস্টিং বিমানগুলো বা মডেলগুলোকে আপগ্রেড করে যাচ্ছে। তো এই ট্রেন্ড থেকে আমরা বুঝতে পারি যে বড় জায়ান্ট যে ২ টি কোম্পানি আছে তারাও কিন্তু নতুন কোন ধরনের বিমান আনার থেকে এক্সিস্টিং মডেলগুলোকে তারা কিন্তু ডেভেলপ করে যাচ্ছে। এবং সেটা তাদের জন্য ইকোনমিক এবং যারা এয়ারলাইনার তাদের জন্য ইকোনমিক। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কেন আসলে Boeing 737 কে এখনো রিপ্লেস করা যায়নি। তো সেখানে আপনারা বুঝতে পেরেছেন যে নতুন মডেলের বিমান কিনা থেকে পুরনো মডেল যেগুলো আপগ্রেড করা সেগুলো ইউজ করাই এয়ারলাইন্সদের জন্য শ্রেয়। কারণ সেখানে কোন ধরনের নতুন ট্রেনিং, নতুন কিছু প্রয়োজন হয় না বা অল্প কিছু ঘন্টা ট্রেনিং নিয়েই নতুন ফ্লিট কিন্তু পরিচালনা করা যায়। তারপরে একটি এয়ারলাইন্স এর কথা বলি। যেমন ওভারচে নামে একটি এয়ারক্রাফট বা মডেল তৈরি করেছে ইউএস ভিত্তিক একটি কোম্পানি, যেটা সুপারসনিক ফ্লাইট চালু করবে সেই ঘোষণায়। তারাও আসলে প্রায় ৮-১০ বছর ধরে কাজ করতেছে। এখনো কিন্তু প্রোডাকশন এ অথবা মার্কেটে আসতে পারেনি। তার মানে আপনারা বুঝতে পারতেছেন এই যুগে বা ২০২৬ সালে এসে নতুন প্যাসেঞ্জার এয়ারক্রাফট তৈরি করা মোটামুটি প্রায় অসম্ভব একটা জিনিস। এর পেছনে মেইন কারণটাই হচ্ছে
এটার যে বিশাল খরচ এবং তৈরি করার যে সময় এবং ঝুঁকি আর ওভারঅল বোয়িং এয়ারবাসের যে ডুওপলি এবং ওভারঅল সাপ্লাই চেইনদের যেই প্রায়োরিটি এই সবকিছুর কারণেই আসলে নতুন কোনো প্যাসেঞ্জার এয়ারক্রাফট তৈরি করা আজ প্রায় একেবারে অসম্ভব। কিন্তু কথা হচ্ছে এভিয়েশন কিন্তু থেমে থাকবে না। নতুন টেকনোলজি, নতুন জিনিস নিয়ে আমরা কিন্তু স্বপ্ন দেখব। হয়তো একটা নতুন যুগের সূচনা হবে নতুন কোনো টেকনোলজির মাধ্যমে যেখানে আমরা হয়তো নতুন এয়ারক্রাফট দেখতে পারবো। তো এ হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ২০২৬ সালে এসে নতুন করে একেবারে বিমান বানানো আসলে কেন আসলে এই অসম্ভব একটি বস্তু। আপনাদের কাছে কি মনে হয়? এই যুগে ২০২৬ সালে এসে নতুন কোন ধরনের প্যাসেঞ্জার এয়ারক্রাফট আসা আসলে কতটুকু ফিজিবল? আর এই যেই বিষয়গুলো আমি বললাম খরচ, সময়, ঝুঁকি আর ডুওপলি এগুলোকে কাটিয়ে আসলেই কি আসতে পারবে নাকি? সেই মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অলমোস্ট ৪ লক্ষ পরিবারের হয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতদিন ধরে ছিলেন এবং নতুন যারা জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ। এছাড়া কি রিলেটেড ভিডিও চান সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর দেখা হচ্ছে এরকম নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।